Wave Collage is a complete video magazine compiled with shows based on various topics. These shows aim to reach the vast audience in YouTube and Facebook. In these shows, the speakers have option to appear anonymously. Wave Collage does not verify the authenticity of the contents and also does not take any responsibility of any negative impact on the narrator after these shows are published on social media platform. Wave Collage, an effort to document different waves of life. নমস্কার, আমাদের ওয়েভ কোলাসের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান, আজকের অনুষ্ঠান আমরা আমাদের মধ্যে পেয়েছি ডক্টর অরিন্দম বসুকে, এবং এর আগে উনি আরো দুটো অনুষ্ঠান আমাদের সঙ্গে করেছেন, তাই তাকে যে খুব নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার আছে তা নয়। তিনি একজন অত্যন্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মহামারী বিশেষজ্ঞ এবং বর্তমানে নিউজিল্যান্ডের ক্যান্টারবারি বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন এবং গবেষণা করছেন। তিনি আমাদের এর আগেও দুটো অনুষ্ঠানে একটা কোভিড-19 এর উপর একটা অনুষ্ঠান করেছিলাম, এবং আমরা যক্ষ্মা রোগ অর্থাৎ টিবির উপরও যে অনুষ্ঠানটা করেছিলাম তার প্রথম পর্বে উনি ছিলেন, আজকে দ্বিতীয় পর্বে। সেজন্য আমরা এখন মোটামুটিভাবে সরাসরি অনুষ্ঠানে চলে যাচ্ছি। ডক্টর বসু। তো গত সপ্তাহে তো আমরা শুরু করেছিলাম যে টিউবারকুলোসিস কি, কেন, এবং তার সঙ্গে আরো নানা রকম আনুষঙ্গিক সমস্যা যেগুলো হয়, বিশেষ করে সামাজিক সমস্যার কথাগুলো যোশিতা বলেছিলেন, খুব বিস্তারিতভাবে আমরা আলোচনা করেছিলাম। তখন আমরা দেখেছিলাম যে টিউবারকুলোসিস এমন একটা অসুখ, সেটা তো সারা পৃথিবী জুড়ে হয়, আগের থেকে এখন অনেক কমে গেছে, তবে তার একটি সামাজিক প্রেক্ষিত আছে, সেটা নিয়ে আমরা বেশ কিছুটা সময় ব্যয় করেছিলাম। টিউবারকুলোসিসের বেশিরভাগ অসুখ, ৮০% অসুখ চেস্ট থেকে হয়, মানে ফুসফুসের বা যক্ষা বলে যেটাকে আমি মনে করি সেখান থেকে হয়। তবে অন্য নানা রকম অঙ্গ প্রত্যঙ্গেও টিউবারকুলোসিস হয়, এবং কিছু ধরনের টিউবারকুলোসিস হয় যেগুলো লেটেন্ট টিউবারকুলোসিস, অর্থাৎ যে টিউবারকুলোসিস গুলো মানুষ কাউকে দিতে পারে না, কিন্তু সেটা তার শরীরের মধ্যে থাকে। আর কিছু থাকে অ্যাক্টিভ, বা কিছু থাকে মনে করো না, সে একেবারে সম্পূর্ণ অন্তর্নিহিত না, তার বহিঃপ্রকাশ হয়েছে, মাঝামাঝি একটা স্টেজে থাকতে পারে। এখন এই নিয়ে কথা বলতে বলতে আমরা একটা স্তরে এসেছিলাম যে আচ্ছা, কোনো গর্ভবতী মহিলা যদি টিউবারকুলোসিস হয় তাহলে কি হবে। তো সেটা থেকে একটা জিনিস জানা গেছিল যে বাচ্চাদের, ছোট মানে সদ্যজাত শিশুদের সেভাবে টিউবারকুলোসিস হয় না, তবে একেবারে যে হয় না তা নয়, তাকে বলে কনজেনাইটাল টিউবারকুলোসিস। তবে তার যে সংক্রমণ সেটা কিন্তু তোমার অ্যামনায়োটিক ফ্লুইড অনেক সময় ছোট বাচ্চারা, মানে সে যখন গর্ভস্থ অবস্থা অনেক সময় গিলে ফেলে, সেখান থেকে লিভারে যায়, লিভারের সংক্রমণ থেকে সেখান থেকে সাধারণত হয়। সেটা ঠিক অ্যাডাল্টদের যেরকম ভাবে যক্ষা হয়, খুব ছোট বাচ্চাদের যারা একেবারে মানে নিওনেট, তাদের ওভাবে হয় না। আর তাছাড়া প্রেগন্যান্সি যখন হয় তখন এটা খুব মজার ব্যাপার যে একটা সময় ধরো সপ্তদশ শতাব্দী, অষ্টাদশ শতাব্দীতে বলা হতো যে যদি কারো টিবি হয়ে থাকে তাহলে তার যদি বারে বারে প্রেগন্যান্সি হয় তার নাকি টিবি সেরে যাবে। তো এটা এই ঊনবিংশ শতক অব্দি, বিংশ শতকের প্রথম দিকটা অব্দি চলতো, তারপর পুরোপুরি উল্টো হয়ে যায়। তা তো টিবির সঙ্গে প্রেগন্যান্সি খুব কমপ্লেক্স রিলেশনশিপ, এবং বহু ক্ষেত্রে টিবি হলে দেখা যায় যে প্রেগন্যান্সি তাড়াতাড়ি টার্মিনেটেড হয়ে যায়, ছোট বাচ্চা, ছোট সাইজের বাচ্চা হয়, প্রিমেচিওর প্রেগন্যান্সি হয়, ইত্যাদি নানা রকম সমস্যা আছে। তবে ইউজুয়ালি প্রেগন্যান্সি যে ওয়েট গেইন হয় আর টিউবারকুলোসিসে দেখা যায় যে ওয়েট লস হচ্ছে, দুটো একটাকে ব্যালেন্স করতে থাকে। তো এরকম নানা রকম ব্যাপার ট্যাপার হতে থাকে। আমি সেরকম জায়গায় আমরা আগের দিন শেষ করেছিলাম, তাই না যোশিতা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইবারে আমরা তাহলে সেখান থেকে আবার শুরু করি, যে বা অন্য সামাজিক সমস্যাগুলো নিয়ে আজকে একটু আলোচনা করে নেওয়া যায়। কারণ একটা বড় সমস্যা যেটা যোশিতা আগের দিন বলছিলেন, সেটা হচ্ছে যে বহু লোক টিবি গোপন করে, এবং এটা
নতুন কিছু নয়, এটা বহুকাল ধরেই ব্যাপারটা হয়ে আছে। তার কারণ একটা বড় কারণ টিউবারকিউলোসিসের, আজকালকার দিনে টিউবারকিউলোসিসের মেজর কারণ হচ্ছে এইচআইভি ইনফেকশন। তবে এইচআইভি তো এমনিতে জনসমাজে অনেকটাই কমে গেছে, খুবই কম, ধরো 0.1 থেকে 0.5% মতো হয়তো, মানে খুবই কম। সেক্ষেত্রে অন্য যে ফ্যাক্টর গুলো আছে তার মধ্যে একটা বড় ফ্যাক্টর হচ্ছে করোনা? ম্যালনিউট্রিশন। আচ্ছা, আচ্ছা। করোনার করোনার পরিপ্রেক্ষিতে এটা খুব ইম্পর্টেন্ট। করোনা ভাইরাস হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে পৃথিবীর একটা বেশ বড় অংশ জুড়ে টিউবারকুলোসিস, এইচআইভি আর ম্যালেরিয়া তারা কিন্তু আবার মাথাচাড়া দিয়ে উঠছে। এবং তার একটা বড় কারণ হচ্ছে করোনার জন্য যে সমস্ত আম স্বাস্থ্য সংক্রান্ত টাকা পয়সা, রিসোর্সেস সেগুলো অন্য জায়গায় ডাইভার্টেড হয়ে যাচ্ছে। করোনার দিকে ডাইভার্টেড হয়ে যাচ্ছে। হুম। ফলে টিউবারকুলোসিস প্রোগ্রাম বা প্রাইমারি প্রিভেনশন প্রোগ্রামের জন্য যে টাকাগুলো বা যে ধরনের কাজকর্ম করা যেত সেটা করা যাচ্ছে না, জনস্বাস্থ্য সংক্রান্ত কাজকর্ম। ফলে সে কিন্তু আবার আফ্রিকা বা অন্যান্য দেশগুলোতে ফিরে আসছে। তো এই সমস্ত কথাবার্তা বলতে বলতে আমরা শেষ করেছিলাম। এবার পরবর্তী পর্বটা শুরু হোক। হ্যাঁ, আমার একটা প্রশ্নের মধ্যে আছে, সেটা হলো যে যক্ষ্মা রোগের মূল সিমটম মানে যেটা ওই ফুসফুস থেকে হয়। হুম, এবার যেমন আমরা জানি যে কোভিড এর ক্ষেত্রে, মানে আমার একদম লেম্যান কোয়েশ্চেন, তো সেটা হলো যে কোভিড এর ক্ষেত্রে যেমন আমরা জানি একটা আসিম্পটোম্যাটিক স্টেজ আছে, মানে আমার যে হুম, কোভিড সংক্রমণ হয়েছে আমার হুম, তার যে সিমটম গুলো কোনোটাই নেই। না। এবার যক্ষ্মা রোগেরও কি এরকম কোনো আসিম্পটোম্যাটিক স্টেজ থাকতে পারে কোনো হ্যাঁ, মানুষের? হ্যাঁ, অ্যাসিম্পটোমেটিক স্টেজ থাকেই। এখন যদি অ্যাসিম্পটোমেটিক হয় এবং তার যদি যক্ষ্মাটা থাকে, যাকে টেকনিক্যাল টার্ম বলা হয় ঘন ফোকাস, হুম, ফুসফুসের ভেতরে, হুম, কিন্তু সে কাউকে দিচ্ছে না, তাহলে সেটা হুম, লেটেন্ট টিউবারকুলোসিস। হুম, মাঝামাঝি একটা স্টেজ আছে যখন মানুষ টিউবারকুলোসিসের জার্ম ধরো বা টিউবারকুল ব্যাসিলাই সে ট্রান্সমিট করতে পারে, মানে ধরো তার সঙ্গে কথা বললে বা সে যদি কাশে তাহলে কিছুটা টিউবারকুল ব্যাসিলাই বেরোবে এবং সে অন্য লোককে ইনফেক্ট করতে পারে। কিন্তু টিউবারকুলোসিস বলতে আমরা যেটা বুঝি তার মানে বারবার করে, মানে কাশি, 3 সপ্তাহ ধরে কাশি, সে কাশিটা যাচ্ছে না, তার সঙ্গে তার রক্তাল্পতা এবং তার ওজন কমে যাচ্ছে, তার অনেক অনেক লোকের রাত্রিবেলার দিকে বড্ড বেশি ঘাম হয়, তাকে বলে নাইট সোয়েটস। এরকম ধরনের যদি কিছু কিছু লক্ষণ থাকে, সেই লক্ষণগুলো তার নেই, কিন্তু তার চোরা অবস্থায় সে কাউকে ইনফেক্ট করতে পারে, সেই সংখ্যাটা খুবই কম, কিন্তু একেবারে যে হবে না সেরকম নয়। তবে হ্যাঁ, তাই জন্য সংক্ষিপ্ত উত্তর হচ্ছে হ্যাঁ, এসিম্পটোমেটিক টিউবারকুলোসিস হয়, আচ্ছা। কিন্তু বেশি, মানে সেটা সেটা মেন না। মেন হচ্ছে তার কিছু হুম, না কিছু লক্ষণ আসবে। হুম, এবং অসিম্পটোম্যাটিক এর যেটা হয়তো একটা বিপদ থাকে সেটা হলো যে আমি একটা অসুখ, মানে আমার সংক্রমণ হয়েছে, এবার আমি কোথাও জানতে পারছি না, এবং আমাদের ভারতবর্ষে যেটা একটা থাকে অনেক সময় ১০ বছরে একবারও ডাক্তার দেখায় না, এরকম বহু মানুষ আছে। হ্যাঁ, এবং আমি কিন্তু বিজ্ঞানেরও বহু লোককে শুনেছি যে আমি ভাই দুটো জিনিস খুব এড়িয়ে চলি, উকিল আর ডাক্তার। এবং এই জায়গাগুলো খুব, উকিলেরটা নয় বোঝা গেল, কিন্তু ডাক্তার কেন এড়িয়ে থাকি এইটার কিন্তু আমার কাছে কোনো একটা যুক্তিযুক্ত কোনো হয় না। এবার আমি ওষুধের দোকানে গিয়ে এটা ওটা তারা যা জানি তাই খেয়ে আছি। এবার কিছু একটা ব্যাপার হলো ঘষা খাচ্ছে তোর সাউন্ডের ওই বুকের আচ্ছা, ওটা। হ্যাঁ, হ্যাঁ। এবার আমার হলো যে তো কাজেই সেখানে তো সে সে যদি একটা খুব বেশি দিন ধরে অ্যাসিম্পটোম্যাটিক থাকে তাহলে তো বিপদটা খুব ভয়ংকর। হ্যাঁ, না, কিন্তু সে তো বেশি দিন ধরে অ্যাসিম্পটোমেটিক থাকবে না, কারণ তার আচ্ছা, যদি একবার ইনফেকশনটা মাথা চাড়া দিয়ে ওঠে, হয়তো হুম, কয়েকদিনের জন্য সে অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে, কিন্তু তার কিছু না কিছু লক্ষণ বেরোবে। যেমন কাশি হওয়া, রাত্রিবেলার হ্যাঁ, দিকে ঘাম হওয়া, ওজন কমে যাওয়া, খিদে কমে যাওয়া, আচ্ছা, এইসব কি কিছু বেরিয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। মর্নিং কাজেই সিকনেস? দেখুন, মর্নিং সিকনেসটা একটা খুব ইন্টারেস্টিং এবং অত্যন্ত ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি তুলেছেন। সেটা বিশেষ করে প্রেগন্যান্সির ক্ষেত্রে একটা সাংঘাতিক সমস্যার মানে সম্মুখীন মানুষের হয়। তবে হ্যাঁ, এটা আম মানে গা বমি, বমি করে বমি পাওয়ার কথা বলছেন তো? হ্যাঁ, সেটা পুরুষ মহিলা দুক্ষেত্রেই হতে পারে। সেটা হবে। তবে সেটা যে একদম ডেফিনিটলি টিউবারকুলোসিস এরই সিম্পটম তা নয়। আচ্ছা। এর অনেক কারণে হতে পারে অবশ্যই। এবং আগে যেরকম বহু বছর আগে বিশেষ করে আমরা যখন উপন্যাসে পড়তাম বা আমরা ধরো হয়তো জানি যে
জওহরলাল নেহরু, শ্রী কমলা নেহরু স্যানিটোরিয়ামে হুম। গিয়েছিলেন টিউবারকুলোসিসের জন্য। তো এখন মানে এই অসুখটার নিরাময় মানে বাড়িতে হয়, পুরোটাই বাড়িতেই হয়। ওমা! হ্যাঁ, একদম। এখন তো একদম। সুন্দর প্রোগ্রাম রয়েছে। ৪ টে ওষুধ ১ম এ দেওয়া হয়। আইসোনিয়াসিড, রাইফাম্পিসিন, ইথাম্বুটাল আর ইয়ে। তো এবং তারপরে সেটার ৮ সপ্তাহের প্রোগ্রাম। তারপরে তো মোটামুটি ৬ মাস থেকে ৭ মাস যদি ঠিক করে চিকিৎসা করা হয়, একদম সম্পূর্ণ নিরাময় হয়ে যাওয়ার কথা। তো অসুবিধা হওয়ার কিছু নেই। এখন আর তো সেসব দিন চলে গেছে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে সেটা হলো মানে কোনো টিবি পেশেন্ট এর যদি কোভিড হয়, হুম, তো তাহলে সেক্ষেত্রে কি মানে তার মানে সে চিকিৎসাধীন রয়েছে হুম, কিন্তু এবং তার কোভিডও হয়েছে। হুম। হ্যাঁ, তো হ্যাঁ, তার সে হ্যাঁ, তাহলে তার 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 যথারীতি যেরকম আ টিউবারকুলোসিস চিকিৎসা সেটুকু চালু রাখতে হবে। সেটাতে তো হুম, কম্প্রোমাইজ করার কিছুই নেই। হুম, হুম। আর কোভিড এর জন্য যতটুকু যা করার, কোভিড এর তো আলাদা করে কোনো চিকিৎসা নেই সেরকম চিকিৎসা ভাবে। নেই। হুম, কোভিড কে আলাদা করে সরিয়ে রাখতে হয়, করে দেখে নিতে হয় কিরকম হচ্ছে। দুটো পাশাপাশি চলতেই পারে। এবারে আম আ এবার হ্যাঁ, মানে এটাই। আর কোভিড এর থেকে মুক্তি পাওয়ার জন্য যে ভ্যাকসিনেশন সেটা যার টিবি আ যদি কারোর হয়ে থাকে এবং চিকিৎসা চলে, তাহলে তার কোভিড এর ভ্যাকসিনেশন নিতে কোনো অসুবিধা নেই। হুম, হুম। প্রশ্ন জসিতা দি। হ্যাঁ, হুম, আমি প্রশ্ন করছি। সেটা হচ্ছে যে এই যে লেটেন্ট টিউবারকুলোসিস যেটা হুম, বলছিলেন আপনি, যেটা হুম। সাধারণত মানে পারসন টু পারসন ছড়ায় না। না, এখন না। লেটেন্ট টিউবারকুলোসিস তাহলে একটা লোক মানে লেটেন্ট টিউবারকুলোসিস এর মধ্যে কি আমরা গ্ল্যান্ড টিবি, আই টিবি, বোন টিবি এগুলোকে ধরবো? না এগুলো সেকেন্ডারি স্টেজ টিউবারকুলোসিস এর? সেকেন্ডারি। সেগুলো সেকেন্ডারি। কারণ আপনি যেগুলোর কথা বলছেন, হুম, হুম। সেগুলো হতে গেলে একটা মানুষের ১ম এ আ বেশিরভাগ ক্ষেত্রে ফুসফুসে হতে হবে। হ্যাঁ, রেসপিরেটরি টিউবারকুলোসিস ১ম যক্ষ্মায় মানে যক্ষ্মার যে লক্ষণ হুম, হুম, সেটা শুরু হয় লাংসে। প্রায় মানে 80 to 90% কেস। হুম, হুম, তারপর সে যখন শরীরের সমস্ত ধরুন আ রক্ষা কবচের বর্ম ভেদ করে রক্তের মধ্যে প্রবেশ করে, হুম, হুম, তখন সেখান থেকে এই সমস্ত অন্যান্য জায়গাগুলোতে ছড়ায়। হুম, এখন এর মধ্যে অনেকগুলো কথা বলার আছে। যেমন ধরুন একজন লোক আম তার ইমিউনো কম্প্রোমাইজড অবস্থা। মানে ধরুন এইচআইভি টাইপের অবস্থা বা ধরুন ডায়াবেটিস আছে বা হুম, হুম। ধরুন এরকম ধরনের কোনো একটা অসুখ আছে যেখানে তার আম তার শরীরের ইমিউনিটি যে কম। ইমিউনিটি ইমিউনিটি বা সুরক্ষার ব্যাপারটা কমে গেছে, এইরকম একজন লোক মনে করুন এমন এক গ্লাস দুধ খেলো, যে দুধটার মধ্যে মনে করুন টিউবারকুলোসিস এর জার্ম রয়েছে। সেটা হতে পারে বোভাইন টিউবারকুলোসিস ইত্যাদি। সেখান থেকে কিন্তু তার হলেও অ্যাবডোমিনাল টিউবারকুলোসিস ১ম এ হবে, রেসপিরেটরি টিউবারকুলোসিস হবে না। বা মনে করুন কেউ একজন টিউবারকুলোসিস আক্রান্ত রোগীর ঘরে গেছে যার অ্যাক্টিভ টিউবারকুলোসিস আছে এবং এই লোকটি মনে করুন তার কোন রকম ইমিউনিটি নেই। মানে সে বিসিজি ভ্যাকসিন-ট্যাকসিন কিছু নেয়নি। সে মনে করুন সেই লোকটি কাশলো, এসে তার কনজাংক্টিভা গেল, চোখের মধ্যে গেল। চোখ থেকে হয়তো তার আম চোখের টিউবারকুলোসিস হতে পারে। তো এরকম কিছু জিনিস যে হবে না তা নয়। কিন্তু সেগুলো খুব একটা মানে প্রধান মেকানিজম নয়। তো আপনি যদি কাউকে দেখেন যে কারোর আম হাড়ের মধ্যে টিউবারকুলোসিস হচ্ছে বা পেটের মধ্যে টিউবারকুলোসিস হয়েছে, তাহলে ধরে নিতে হবে যে তার একটা লাংসে ফোকাস ছিল। মানে লাংসে তার হয়েছিল, সেখান থেকে অন্যান্য শরীরের অন্যান্য জায়গায় সে অসুখটা ছড়িয়ে গেছে। এইটাই হচ্ছে প্রধান প্রধান রাস্তা। প্রধান রাস্তা টিউবারকুলোসিস হবার। আচ্ছা, আ অর্জুন কিছু প্রশ্ন করবি? আচ্ছা, এরে আমি বলছি ও মিউটে চলে গেছে। হ্যাঁ, তুমি হ্যাঁ, হ্যাঁ, না মিউট হচ্ছি কারণ একটা বলেই দিই সেটা হলো আমার উপরে আজ ৮ মাস ধরে আরকি পাথরের কাজ হচ্ছে। তো সেই ও আমরা খুব একটা জীবন যন্ত্রণায় ভুগছি। তাদের বলা হয়েছে কিন্তু মাঝে, মাঝে আওয়াজটা যে আসছে আমি ওটা মিউট করে দিচ্ছি। যাতে ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। রেকর্ডিং ঠিক এ আছে। সমস্যা না হয়। না, জসিতা দি কন্টিনিউ করুক। আমি মাঝখানে ধরে নেব। আচ্ছা। ২ আচ্ছা। সো এক হ্যাঁ। এখন আরেকটা প্রশ্ন যেটা আসছে সেটা হচ্ছে যে
মিলিয়ারি টিউবারকুলোসিস হচ্ছে একটা বিশেষ ধরনের টিউবারকুলোসিস, হ্যাঁ, হুম। যেটা বুঝছি। আর গ্ল্যান্ড টিবি বা আপনার বোন টিবি, আই টিবি বা লাংসের টিবি, হুম, এগুলো কি একই ক্যাটেগরিতে পড়ে, মিলিয়ারিতে পড়ে না অন্য ক্যাটেগরি? লাংসের তো বলছেন আলাদা। হ্যাঁ, মিলিয়ারি টিউবারকুলোসিসটা হচ্ছে এমন একটা অবস্থা যেখানে শরীরের বিভিন্ন জায়গায় টিউবারকুলোসিস ছড়িয়ে পড়েছে। আমি যেটা শুরু করেছিলাম যে মনে করুন টিউবারকুলোসিস প্রথমে লাংসে শুরু হলো, লাংসের মধ্যে সে দাঁড়ান আপনাকে একটা ছবি দেখাই, ছবিটা হ্যাঁ দেখালে হ্যাঁ, ছবিটা জিনিসটা শেয়ার আপনার করলে কাছে খুব বেশ, ভালো হবে। হ্যাঁ। ছবিটা শেয়ার করলে আপনাদের পক্ষে ব্যাপারটা হুম। দেখতে সুবিধা হবে। দাঁড়ান, এটা নয়, এই ছবিটা দেখলে ব্যাপারটা বুঝতে পারা যাবে। আপনাকে ছবিটা প্রথমে দেখাই। এটা মধুকর পাই নামে এক অতি বিখ্যাত ভদ্রলোক আছেন, উনি এই নিয়ে বিস্তর কাজকর্ম করেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার বার্কলিতে। ওনার এই ছবিটা আপনাকে একবার দেখালে বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি। হুম। এবার ছবিটা কি দেখতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, চমৎকার দেখা আচ্ছা, যাচ্ছে এবং আচ্ছা, আমরা সকলেই দেখতে হ্যাঁ, ছবিটা পাচ্ছি। দেখা যাচ্ছে। আচ্ছা, এইবার দেখুন ব্যাপারটা কি হচ্ছে। এই হচ্ছে আপনার লেটেন্ট ইনফেকশন বলে যে কথাটাকে বলা হচ্ছে, অর্থাৎ টিউবারকুলোসিস জার্ম আসছে, সে রয়েছে, আর কিছু হচ্ছে না। এবং এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে গিয়ে আমাদের অ্যালভিওলাস বলে একটা শেষতম নালিকা আছে আমাদের ফুসফুসের মধ্যে, ফুসফুসে অ্যালভিওলাই গুলো, হ্যাঁ। অ্যালভিওলাই গুলো। আর এই যে খয়েরি রঙের জিনিসগুলো, এগুলো টিউবারকুলোসিস মাইক্রোব্যাকটেরিয়াল ব্যাসিলাই, টিউবারকুলোসিস, হ্যাঁ। একদম মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এইটা এদেরকে প্রথমে খাওয়ার চেষ্টা করে, বা এদেরকে প্রথমে খাওয়ার চেষ্টা করে। কেমন? করবার পরে হয় কি, তখন বা এরা এর মধ্যে দিয়ে পাস অন করে যায়, করে এই যে জিনিসটা তৈরি হয়েছে এটাকে বলে গ্র্যানিউলোমা। অর্থাৎ এই যে নানা রকমের কোষ রয়েছে, এরা ওই টিউবারকুলোসিস জার্মগুলোকে গিলে ফেলার চেষ্টা করে, টিউবারকুলোসিস আবার তার মধ্যে বাড়তে থাকে। এই করে করে এই জিনিসগুলো তৈরি হয় শরীরের মধ্যে। কেমন? তৈরি যখন হয় তখন তাকে দেখতে লাগে এরকম একটা জিনিস, মনে করুন লাংসের মধ্যে তৈরি হয়েছে। কেমন? এখন আপনি যে মিলিয়ারি টিউবারকুলোসিসের কথা বলছিলেন, সেটা হচ্ছে এই জিনিসটা। অর্থাৎ এই যে মনে করুন গ্র্যানুলোমা তৈরি হয়েছে, করে সে করে কি, লাংস কিন্তু তাকে আটকে রেখে দেবে, সে বেরোতে পারবে না সচরাচর। কেমন? ওই অ্যারেস্টেড অবস্থায় থাকবে। কেমন? আর কিছু হচ্ছে না তার। অথচ দেখুন এই হচ্ছে অ্যাক্টিভ ডিজিজ, এখানে রয়েছে, এখান থেকে বিভিন্ন এইগুলো হচ্ছে লাংসের গ্ল্যান্ড, লিম্ফ নোড। আমরা গ্ল্যান্ড বলে যে কথা বলি, লিম্ফ নোড লিম্ফ বলি নোড, আমরা। হ্যাঁ। কেমন? এই লিম্ফ নোড এখন অব্দি লাংসের বিভিন্ন জায়গায় আছে, আর কিছু হচ্ছে না। না, কিন্তু যদি লসিকার ভেতরে প্রবাহের মধ্যে ঢুকে যায়, সারা শরীরে যদি ছড়ায়, অর্থাৎ এবার হয় কি, অ্যাক্টিভ ডিজিজ যেটা, সেটা হচ্ছে এই জিনিসগুলো এবারে এই যে বাউন্ডারি টিস্যু আর গ্রানুলোমার মধ্যে, এটা একটা সময় ফেটে যায়, এটা একটা সময় ব্রিজড হয়ে যায়। কারণ এই ব্যাসিলাই গুলো এত বাড়তে থাকে, আর শরীর যদি দুর্বল থাকে তাহলে শরীর আর সামলাতে পারে না। এইগুলো হচ্ছে আমাদের শরীরের রক্ষা করার কোষ। এই রক্ষা করার কোষ যদি কোনো কারণে দুর্বল হয়ে পড়ে এবং ব্যাসিলাই যদি খুব বাড়তে থাকে, সে একটা সময় এই ব্যারিয়ারটাকে ফাটিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে। অর্জুন, একটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে এই যে লিম্ফ নোড যেটা উনি বলছেন, সেটা হচ্ছে আমাদের শরীরে যেরকম সমস্ত কিছু খাবার দাবার, অক্সিজেন সব প্রবাহের জন্য যে আমাদের শরীরে রক্তবাহী নালিকা থাকে, শিরা, ধমনী এবং আরো কিছু, তেমনি লিম্ফ হচ্ছে লসিকা, যেটা বাংলায় আমরা লসিকা তন্ত্র বলি, তাই না ডাক্তারবাবু? এর ভেতর দিয়ে রক্ত যায় না, কিন্তু এটাও কিন্তু এক ধরনের সংযোগকারী, শরীরের বিভিন্ন অংশের মধ্যে বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে, সংযোগ সৃষ্টি করে। এটাও এর মধ্যেও ফ্লুইড যায়, কিন্তু রক্ত নয়। ফ্লুইড যায়। না, উনি খুব সুন্দর করে বোঝাচ্ছেন, কাজে মানে আমি যতটা বুঝতে পারছি আর কি। হ্যাঁ, এবার এই জিনিসটা যখন হয়, এটা তো হচ্ছে আমাদের ছবি আঁকার ছবি, কেমন? তাতে আমরা দেখতে পাচ্ছি এই জিনিসটা, দেখুন কেমন? এবার ডাক্তার চোখে কি দেখে? ডাক্তার আপনাকে দেখবে, পরীক্ষা করলো,
করে সে তখন দু X-ray তিন করল। রকমের পরীক্ষা করতে পারে। একটা হচ্ছে একটা এক্স-রে করলো। হুম, আর আরেকটা জিনিস আছে সেটাকে বলা হয় আপনার হাই রেজলিউশন সিটি স্ক্যান। কেমন? হ্যাঁ, তো এই যে ছবি দুটো দেখা যাচ্ছে, এই হুম, ছবি দুটোর বাঁদিকে রয়েছে X-ray। অর্ডিনারি এক্স-রে। আচ্ছা, হুম, এই দেখুন এক্স-রেটার মধ্যে দেখা যাচ্ছে যে মধ্যিখানে একটা গর্ত হয়ে আছে। হুম, হুম, লাংসের টিস্যুর মধ্যিখানে একটা গর্ত মতন হয়ে আছে। হ্যাঁ, এই গর্তটা এরকম ধরনের গ্রানুলোমার গর্ত। সে এমন একটা কিছু করেছে যার জন্য তার এই অবস্থাটা হয়ে আছে। হুম, এবং আপনি যদি আরেকটু বিশদ করে দেখেন তাহলে দেখবেন যে মানুষের যদি চেস্ট এর একটা সিটি স্ক্যান করা হয়, হুম, হুম, যাকে বলে হাই রেজলিউশন সিটি স্ক্যান, হুম, কম্পিউটারাইজড tomography। টমোগ্রাফিক স্ক্যান, হ্যাঁ, হ্যাঁ, মানে শরীরটাকে বিভিন্নভাবে যেন কেটে ফেলা হচ্ছে, কেটে হ্যাঁ, কেটে তারপর জুড়ে স্লাইস, রাখা স্লাইস, হচ্ছে হ্যাঁ, স্লাইস করে। তখন দেখুন রং করে যদি দেখা যায় তাহলে দেখতে পাবেন যে এসব জায়গায় কিরকম পরিমাণে টিউবারকুলোসিসের গর্ত, টিস্যু নষ্ট হয়ে গিয়ে ছড়িয়ে গেছে। হুম, আর এই যে অংশগুলো দেখা যাচ্ছে এগুলো দেখে যেন ঘষা কাঁচের মতন লাগছে। হুম, হুম, এই জায়গাগুলোতেও আস্তে আস্তে কিন্তু এগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় লিম্ফ নোড, যেগুলোর মধ্যে ছড়াচ্ছে, ছড়াচ্ছে। এগুলো ছড়িয়ে যাচ্ছে। হুম, হুম, কেমন? হুম, আর এই একই রকম এখানে দেখুন, এখানে রয়েছে, এটা হচ্ছে লাংসের একটা অংশ যেটা হার্টের ওপরে দিকে রয়েছে, সেখানেও ছড়িয়ে আছে। দেখছেন কিরকম হুম, করে হুম, হুম, বিভিন্ন জায়গার লিম্ফ নোড, লিম্ফ গ্ল্যান্ডের মধ্যে ছড়িয়ে আছে। এরম হুম, ভাবে এগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। হুম, এবং এটা যখন শরীরে বিভিন্ন জায়গায় দ্রুত ছড়াতে থাকে, হুম, তখন যে অবস্থাটা হয় হুম, তার টেকনিক্যাল নাম হচ্ছে মিলিয়ারি টিউবারকুলোসিস। হুম, হুম, মিলিয়ারি টিউবারকুলোসিস হওয়ার পর সে যদি অন্য একটা ধরুন অঙ্গ বা প্রত্যঙ্গে দানা বাঁধে বা হুম, সেখানে যদি অসুবিধা সৃষ্টি করে, হুম, তখন সে অঙ্গকে বলতে হবে, মানে ধরুন তার মধ্যে ব্রেন হতে পারে, গাট হতে পারে, হুম, ইউটেরাস হতে পারে, ইত্যাদি হুম। ইত্যাদি। আমার হয়েছিল যেরকম আগের দিন আপনি বলেছি আপনি আপনাকে, আগের দিন হ্যাঁ। বলছিলেন। অর্থাৎ আমার ওই জিনিসটা লাংসের ভেতর দিয়েই গেছে, কিন্তু আমি হ্যাঁ, টের পাইনি। এবং এটা না, দীর্ঘ বছর ধরে চলতে পারে, তাই কি? অবশ্যই, অবশ্যই। কারণ মনে রাখতে হবে যে টিউবারকুলাস ব্যাসিলাই হুম, সে কিন্তু অত্যন্ত ধীরে আপনার বংশবৃদ্ধি করে। হ্যাঁ, এটা যদি চিকিৎসা চলে, কিন্তু হুম। তারপরেও কি এটা দীর্ঘদিন ধরে চলতে পারে? মানে চিকিৎসা ওষুধ মানে চিকিৎসা চলার পরেও? হ্যাঁ, এবার চিকিৎসা চলার পরে যেটা হয় সেটা হচ্ছে যে টিউবারকুলোসিস যে ব্যাসিলাস হুম, সেগুলোকে এই ওষুধগুলো মেরে দেয়। হুম, কেমন? হুম, কিন্তু যেহেতু টিউবারকুল ব্যাসিলাই অনেক দিন ধরে এবং খুব স্লো মানে রিপ্রোডাকশন সাইকেল, হুম, যার জন্য হয় কি অনেক দিন ধরে কালক্রমে আপনাকে ওষুধটাও খেতে হবে। এরকম নয় ধরুন জ্বরের অসুখ, সেখানে যে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় দেখবেন ১ সপ্তাহের একটা ডোজ দেওয়া হয়। হুম, বা বড়দের ২ সপ্তাহ ডোজ দেওয়া হলো, একরকম ব্যাপার হয়। এখানে কিন্তু অনেক দীর্ঘকাল ধরে যেহেতু ইনফেকশনটা চলে, ওষুধটাও ঐরকমই দীর্ঘকাল ধরে দেওয়া হয়। যাতে করে কিনা যতটা সম্ভব টিউবারকুল ব্যাসিলাইকে মেরে দেওয়া যায়। হুম, এখন তারপরেও কিন্তু এই যে গর্তগুলো হয়ে আছে, হুম, সেইখান থেকে আপনি দেখতে পাবেন যে সেখানে কিন্তু হবে না তা নয়, সেখানে কিন্তু মানুষের হতে পারে। মানে এই যে ধরুন গ্রানুলোমা, হুম, হুম, সে থাকলেও থাকতে পারে। কিন্তু হুম, তখন আর তার অতটা ইয়ে থাকবে না, কারণ শরীর তখন আগের থেকে সুস্থ হয়ে গেছে। কেমন? হুম। এইটাই হচ্ছে গল্প। শরীর যদি কোনো কারণে আবার দুর্বল হয়ে পড়ে? শরীর যদি দুর্বল হয়ে পড়ে এবং তার যদি গ্রানুলোমেটাস লিশনটা থাকে তখনো, হ্যাঁ, অর্থাৎ হ্যাঁ। ঘন ফোকাস যার মধ্যে রয়েছে, হুম, হুম, সেখানে যদি অ্যাক্টিভ ব্যাসিলাই থাকে, হুম, তখন যেকোনো মুহূর্তে লেটেন্ট টিউবারকুলোসিস থেকে কিন্তু আবার এই প্রসেসটা শুরু হতে পারে। হুম। কিন্তু এই প্রসেসটা কিন্তু আপনার ওই কি একটা বলছিলেন যেন আগের দিন? ওই আম যে টিউবারকুলোসিসটা রিল্যাপস করে ওটাকে ড্রাগ রেজিস্ট্যান্ট, সেটা কি ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে যায়? হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে আরেকটা ব্যাপারে আমরা চলে হ্যাঁ, আসছি এবার। ড্রাগ রেস মানে হচ্ছে যে অন্তত মনে করুন আইজোনিক অ্যাসিড আর রাইফ্যাম্পিসিন এই দুটো হচ্ছে মেইন দুটো সেটাতেই ওষুধ। বোধহয় একটু কানেকশনটা চলে গেছিল নাকি? হ্যাঁ। তো না ঠিক আছে। তো আইজোনিক অ্যাসিড এবং রাইফ্যাম্পিসিন হুম, আর তার সঙ্গে আপনার পাইরোজিনামাইড আর ইথাম্বুটার, এই ৪ টে ওষুধের একটা কম্বিনেশন দেওয়া হয়। কম্বিনেশন ড্রাগ, হ্যাঁ, কেমন? হ্যাঁ, এর মধ্যে এই
ভারতের ক্ষেত্রে বিশেষ করে সেটা সাংঘাতিক ব্যাপার যে চারটে ওষুধের বিরুদ্ধেই ভারতে দেখা যাচ্ছে যে রেজিস্ট্যান্স ডেভেলপ করেছে। অধিকাংশ ক্ষেত্রে প্রথম দুটো মানে আইজোনিয়াজিড আর রাইফেম্পিসিনের বিরুদ্ধে রেজিস্ট্যান্স ডেভেলপ করে। এই জিনিসটাকে বলা হয় মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টিউবারকুলোসিস। মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টিউবারকুলোসিস যখন হয় তখন কিন্তু আপনি চিকিৎসায় এই ওষুধগুলো দিলে সে আর কাজ করবে না। তার মানে তখন শরীরে যে টিউবারকুলাস ব্যাসিলাই রয়েছে সে রয়েছে এবং সে বাড়ছে এবং ওষুধ দিয়ে তাকে থামানো যাচ্ছে না, তখন অন্যরকম ওষুধপত্র দিয়ে তাকে চিকিৎসা করতে হবে। এইটা হচ্ছে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টিউবারকুলোসিস এর ব্যাপার। এবং মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টিউবারকুলোসিস যে টিউবারকুলাস ব্যাসিলাই তার যে গতি প্রকৃতি সে একই রকম। অর্থাৎ যে যার শরীরে একবার টিবি সেরে গেছে সে কিন্তু ফুল কোর্স খেয়েছে ওষুধ, হ্যাঁ, কিন্তু তার এই গ্র্যানুলোমা গুলো ছিল একটা দুটো অ্যারেস্টেড, সেই কোনো কারণে সে পরবর্তীতে তার ঠিকমতো পুষ্টি পায়নি, তার নিজের শরীর থেকেই তখন গ্র্যানুলোমা বড় হয়ে ফেটে গিয়ে সে তখন শরীরের মধ্যে ছড়িয়ে দিল, আমি যা বুঝছি। তখন সে আগের যে 4টে বা 3টে কম্বিনেশন ড্রাগস এর যে ওষুধ পেয়েছে সেই ওষুধগুলো তার শরীরে তখন রেজিস্ট্যান্ট হয়ে গেছে, কারণ টিবি না 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 তা না, তা নয়। আচ্ছা, তা নয়। তার কারণ হচ্ছে কি, ধরুন সে 9 মাস ধরে ওষুধ টষুধ খেয়েছে, সে সুস্থ হয়ে গেছে, আর তাকে ওষুধ দেওয়া হচ্ছে না, এবার সে সুস্থ, কেমন হয়ে গেল, আর কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, এবার তার যদি আবার কোনো কারণে মনে করেন তার নতুন করে এইচআইভি হয়েছে বা তার ডায়াবেটিস বেড়েছে বা যে কোনো কারণে হোক, আবার যদি রিঅ্যাক্টিভেটেড হয় সে হয়তো হবে, তাকে যদি আবার আইসোনিয়াজিড রাইফেম্পিসিন দেওয়া যায় সে আবার সুস্থ হবে। ও, তাহলে তো এটা ভালো, গুড নিউজ। মানে হ্যাঁ, গুড নিউজ, এটা গুড নিউজ। গুড নিউজ। কিন্তু যারা ঠিকমতো ওষুধ খায়নি তাদের হতে পারে, তাদের হচ্ছে সমস্যা। মনে করুন কয়েকটা দিন ওষুধ খেয়েছে, তারপরে সে আর ওষুধ খেলো না, ভুলে গেল বা নিল না, গেল না ডাক্তারের কাছে, তখন হয় কি গন্ডগোল, তখন মনে করুন সাময়িক, যেহেতু আইসোনিয়াজিড রাইফেম্পিসিন ভালো ওষুধ, সে অনেকটা কাজ করবে, তার সিমটম গুলো চলে গেল, সে ভাবলো এই তো আমি দিব্যি ভালো আছি, এখন আমার কি দরকার। এই পয়েন্টে কিন্তু যে টিউবারকুলোসিস বাড়বে সে তখন সেই সব ওষুধের বিরুদ্ধে রেজিস্ট্যান্ট হয়ে যাবে। সেইটা হচ্ছে গিয়ে মুশকিল, যে কারণে ভারত সরকার বলুন বিশেষ করে ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শিডিউল বলে একটা ব্যবস্থা করেছিলেন, যেখানে স্বাস্থ্যকর্মীর প্রত্যক্ষ উপস্থিতিতে ওষুধ নিয়ে 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 তার অসুখটাকে কমিয়ে ফেলতে হবে। কারণ প্রবণতা দেখা যায় যে ওষুধ না খাবার প্রবণতা। আচ্ছা, টিবি কি এরকম করে? মানে এরকম কি, এটা কি কোনো একটা মানসিক স্তর হতে পারে যে যার টিবি আছে সামাজিক কারণে নয়, সে ডাক্তারের কাছে যেতে চায় না? দেখুন, এটা তো সাধারণভাবে মানুষের একটা প্রবণতা আছে, যে কারণে অভিষেক একটু আগে বলছিল যে বহু লোক চায় যে আমি ডাক্তারের কাছে যাব না, আমি উকিলের কাছে যাব না, ইত্যাদি ইত্যাদি। সেটা একটা ব্যাপার, কিন্তু কেবলমাত্র টিউবারকুলোসিস হয়েছে বলে আমি ডাক্তারের কাছে যাব না, এই জিনিসটা আমি অন্তত কোথাও পড়িনি বা শুনিনি। হ্যাঁ, তাহলে এটা ভুল ধারণা। মানে শুনেছি, মানে অনেক কথা তো গুজব হিসাবে রটে। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন আছে, এটা একটা লেমেন্স কোয়েশ্চেন, সেটা হলো যে কারোর মানে টিউবারকুলোসিস ধরা পড়লো এবং সেটা অ্যাডভান্স স্টেজ এবং সে নবপরিণীত, মানে পুরুষ হোক বা নারী। আচ্ছা, এবার নবপরিণীতদের ক্ষেত্রে হয় একটা কনজুগাল লাইফের একটা ব্যাপার থাকে। হ্যাঁ, এবার তো তখন সেইটা কি একটা খুব বড় সমস্যা হতে পারে, মানে কনজুগাল? এইটা নিয়ে গত সপ্তাহে যোশিতা অনেকটা আলোচনা করেছিলেন। হ্যাঁ, এটা হয়, এটা অত্যন্ত কমন সমস্যা এবং বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটা মারাত্মক সমস্যা। যে যদি কোনো মহিলার ধরা পড়ে যে তার টিউবারকুলোসিস আছে, বেশিরভাগ ক্ষেত্রে দাম্পত্য সম্পর্কটা নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, বিয়ে ভেঙে যায়, নানা রকমের সমস্যা। পুরুষ মানুষের ক্ষেত্রে ব্যাপারটা অতটা হয়তো হয় না, সেটা অবশ্যই ভারত বা এরকম ধরনের
সোসাইটি সে জায়গায় আছে, সেখানে যেহেতু পুরুষদের একটা তান্ত্রিক আধিপত্য ইত্যাদি থাকে, হ্যাঁ, একরকম অনেক বেশি, ব্যাপারটা হয়ে যায়, অনেক বেশি। তাহলেও সেখানে একটা সমস্যার আর সম্মুখীন মানুষ আরেকটা হয়। হচ্ছে যদি তারা কোনো কারণে ফিউচারের মানে ধরুন দেখা গেল দুজনের মধ্যে একটা খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং এই নিয়ে সমস্যা নেই। তাহলেও অন্তত সন্তানের ক্ষেত্রে বোধহয় সেই মুহূর্তে কোনো পরিকল্পনা না করাই ভালো। তাই কি? না? না, সেটা পুরুষ মানুষের যদি হয় এবং হ্যাঁ, তিনি যদি চিকিৎসা করেন, তাহলে কোনো অসুবিধা নেই সন্তান আচ্ছা। ধারণ করার জন্য। মহিলাদের যদি হয় এবং যদি দেখা যায় যে তিনি সন্তান ধারণ করেছেন এবং তার টিউবারকুলোসিস আছে, হুম, তাহলে প্রেগন্যান্সি অবস্থায় ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করলে তিনি অ্যান্টি টিউবারকুলোসিস মেডিকেশনের যথাযথ চিকিৎসা করবেন এবং তার নানা রকমের উপায় রয়েছে, সেটা হবে। হুম। যেটা নিয়ে আমরা শুরু করেছিলাম সেটা হচ্ছে সন্তানের যে টিউবারকুলোসিস হবে তার থেকে তার কোনো কারণ নেই। কোনো কারণ নেই। না, হ্যাঁ, তার নিশ্চয়তা নেই। একেবারে যে হবে না তা তো নয়। যদি হয় সেটার কতগুলো কারণ হলে হতে পারে। সেটা হচ্ছে যেমন ধরুন প্লাসেন্টাল ট্রান্সফার খুব একটা হয় না। তবে অনেক সময় প্লাসেন্টাল ভেন থেকে আপনার আম লিভারে আ ভ্রূণস্থ শিশুর হতে পারে। আ রেয়ার কনজেনিটাল টিউবারকুলোসিস হতে পারে, রেয়ার। তবে বেশিরভাগ ক্ষেত্রে হয়তো বাচ্চাটা আগে জন্মে যাবে বা অল্প ওজনের বাচ্চা হবে। বহু ক্ষেত্রে অ্যাবর্শন হয়। সেই হুম। জিনিসগুলো হতে পারে। তবে আম এছাড়া আর সেরকম আম সাংঘাতিক বিপদের কোনো সম্ভাবনা নেই। চিকিৎসা যথেষ্ট পরিমাণে চিকিৎসা এভেইলেবল এবং নিরাপদে চিকিৎসা করা যেতে পারে। আচ্ছা আরেকটা কথাও যেটা বলছি যে আমার পরিচিত সম্প্রতি একজন এই ৭৫ বছর বয়সের এক মহিলা মারা গেলেন। তার কোভিড হয়েছিল। তারপরে কোভিড এর পরে অনেক রকম কমপ্লিকেশন তারপর মাল্টি অর্গান ফেইলিউর। তো উনার কিন্তু কোভিড হবার পরে উনার কিন্তু একটা হিউজ সাইকোলজিক্যাল প্রবলেম হয়েছিল। একটা ইনফ্যাক্ট ওদের সাইকিয়াট্রিস্ট দেখাতে হয়েছিল, হয়েছিল। এবার আমার কথা হলো যে টিউবারকুলোসিস এর ক্ষেত্রে কোভিডটা তাও আমি মনে করলাম একটা টাইম পিরিয়ড এর মধ্যে হয়ে তারপরে সেটার একটা নিরাময়ও আছে। কিন্তু টিউবারকুলোসিস এটা একটা প্রলংড ট্রিটমেন্ট লাগে। একটা অনেক হু, হু। দিনের ডাক্তার, অসুখ। সেক্ষেত্রে সে যেহেতু এখনো সোশ্যাল অস্ট্রাসিজম যেটা আমরা বলি, সেটা থেকে মানে আমার হলে ব্যাপারটা হলো আমার একটা স্বাভাবিকভাবে মানসিক অবস্থাটা অন্যরকম থাকবে। আ আ যতটাই আমি পজিটিভ ব্যবহার পাই বা তারপর মানে আমি কি সত্যি আমার এটা নিরাময় হবে, এটার থেকে অন্য কোনো কমপ্লিকেশন হবে কিনা? যেকোনো ভারী অসুখের যেটা থাকে আরকি। তো সেটার জন্য কি এটা কোনো সাইকোলজিক্যাল মানে এর থেকে একটা খুব সাইকোলজিক্যাল কিছু একটা ব্রেকডাউন হতে পারে যার জন্য আবার ইট কুড বি আ সাইকোলজিক্যাল ইস্যু অ্যাজ ওয়েল ফর দ্য পেশেন্ট। দুটো জিনিস এখানে। একটা তো সাইকোলজিক্যাল সমস্যা হবেই। যেকোনো মানুষের যদি তিনি খবর পান যে আমার টিউবারকুলোসিস, যদিও আমরা জানি যে ২০২১ সালে দাঁড়িয়ে টিউবারকুলোসিস এত কিছু সাংঘাতিক অসুখ নয়। নয়। তার যথেষ্ট পরিমাণে নিরাপদ এবং উপযুক্ত চিকিৎসা রয়েছে। সেটা অত্যন্ত সহজেই উপলব্ধ। মানে যেকোনো মানুষ সেই চিকিৎসা করাতে পারেন এবং পুরো সুস্থ হবেন। সে সবই আমরা জানি। তা সত্ত্বেও মানুষ তো মানুষ। তার খারাপ লাগবে। এটা একটা ব্যাপার। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে তার থেকেও বড় যে সমস্যাটা যার জন্যে মানুষের মানসিক চাপ তৈরি হয়, সেটা হচ্ছে একটা সামাজিক স্টিগমাটাইজেশন এবং অস্ট্রাসাইজেশন। সেইটে যদি ঠিক করে আ সাধারণ মানুষের মধ্যে আ সচেতনতা তৈরি করা যায়, যেরকমভাবে আম তোমরা এখানে তৈরি করছো, যেটা এই ধরনের যদি ভিডিও যাতে আমরা আলাপ আলোচনা করছি, আলোচনা ওপেনলি হ্যাঁ। ডিসকাস করছি। এই জিনিসগুলো যদি সকলে জানে, সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে একটা সচেতনতা তৈরি হবে যে দেখুন টিউবারকুলোসিস আর ৪-৫ টা ইনফেকশনের মতোই আরো একটা ইনফেকশন। তার একটা সমাধান রয়েছে, সেটা করলে মানুষ ঠিক হয়ে যাবে। এটা দেখে ভয়ের কোনো কারণ নেই, কিছু হবে না। সেইটা যদি করা যায় তাহলে এই মানসিক চাপ থেকে মানুষ অনেক মুক্ত হতে পারে এবং ডেফিনিটলি সামাজিক স্টিগমা একটা মারাত্মক ব্যাপার টিউবারকুলোসিস এর ক্ষেত্রে। এবং সেটা একটা আ নিশ্চিতভাবে সমস্যা, সেটার একটা আ হাল করা উচিত। এবং অবশ্যই আমার মনে হয় যে সোশ্যাল অস্ট্রাসিজম এর কথাটা আমরা বলছি আরকি যে সামাজিক সেই জায়গাটায় আমাদের দেশে অন্তত আমি মানুষের যখন আমরা ইন্টারেকশন করি তখন আমি দেখেছি যে এইচআইভি এবং টিউবারকুলোসিস এর ক্ষেত্রে অতটা নয়। ক্যান্সারটা তো আমরা জানি। হ্যাঁ, অনেকের বাড়িতে ক্যান্সার পেশেন্ট আছেন। কিন্তু টিউবারকুলোসিস এর ক্ষেত্রে কিন্তু যে একটা ভীতি থেকে সেই মানুষকে দূরে সরিয়ে দেওয়া এইটা কিন্তু আছে না আছে। নেই? আছে, এইচআইভির আছে। ক্ষেত্রেও হ্যাঁ, তাই হ্যাঁ, আছে। হ্যাঁ।
এবং খুব সেটাই শিক্ষিত মানুষের মধ্যে আমি দেখেছি কিন্তু আছে। হ্যাঁ, সেটার সম্বন্ধে সচেতনতার প্রচার এবং প্রসার দরকার। যাতে অন্তত এই কাজটা যেন না করা হয়। এতে করে সাংঘাতিক বিপদ হতে পারে মানুষের। মানসিক সে চাপ তো বটেই। সে তো কুষ্ঠর হুম, ক্ষেত্রেও আছে সাংঘাতিক। কুষ্ঠর হ্যাঁ, ক্ষেত্রেও আছে সাংঘাতিক সাংঘাতিক রকমের। আছে। নিশ্চয়ই। অথচ অবশ্যই এটা আপনি জাস্ট একটা স্কিন ডিজিজ। নিশ্চয়ই আর আপনি যদি কিছু না। সেভাবে দেখেন এবং তার এখন যথেষ্ট পরিমাণে চিকিৎসার বন্দোবস্ত হয়, সার্জারি করা যায়। আম মানে কিছু বলার নেই সে ব্যাপারে। কিন্তু মানুষের এটা তো ওই একটা সমস্যা। একটা সমস্যা। আচ্ছা, একটা প্রশ্ন করছি। সেটা হচ্ছে হুম, টিবিতে ধরুন একেকটা লাংস খুব বেশিভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। মানে ক্ষয়রোগ তো। হুম, অর্থাৎ সে তো অ্যাকচুয়ালি খেয়ে, হুম, খেয়ে, খেয়ে নিচ্ছে তার টিস্যু গুলোকে, হুম, তাই তো? হুম, তো যে কারণে রক্তক্ষরণটা হয়, যে টিস্যু গুলোকে হুম। খেয়ে নেয় ঠিক বলেই কথা। সেখান থেকে হুম। রক্তক্ষরণটা হয়। তো এখন কথা হচ্ছে যে টিবিটা সেরে যাওয়ার পরে ওই যে অংশটা অলরেডি ক্ষয়ে গেল সেটা তো আর তৈরি হয় না, না? সেই জায়গাটার মধ্যে দেখুন ব্যাপারটা হচ্ছে সেটা সেটা যেমন তৈরি হয় না, তেমনি সেই জায়গাটার মধ্যে ধরুন ফাইব্রোসিস হয়ে যায়। মানে সেই জায়গাটার মধ্যে আম এক ধরনের আম কি বলবো? আম টিস্যুর ফাইবার বা ধরুন শক্ত, শক্ত টিস্যু দিয়ে সেটা জুড়ে বুজে দেওয়া, যায়, জুড়ে যায়, জুড়ে বুঝে দেয়। যায়। হ্যাঁ, হ্যাঁ। তাতে করে মুশকিল যেটা হয় সেটা হচ্ছে যে লাংসের যে স্বাভাবিক ক্ষমতা অর্থাৎ সেখানে যে ধরুন কমে আরো যাচ্ছে। নতুন করে অ্যালভিওলাই সেটা আর হয় না। কাজেই যাদের ধরুন অনেকটা করে ধরুন টিউবারকুলোসিস এর ফলে ক্ষত হয়েছে, সে হুম, ক্ষতটা সারে হয়তো। কিন্তু ওই যে বললাম গ্রানুলোমা রয়েছে কিছুটা, হুম, কিছুটা ৪-৫ টায় ফাইব্রোসিস হয়ে গেছে। হুম। ফলে তার স্বাভাবিক যে ধরুন শ্বাসগ্রহণ ক্ষমতা, সেটা তো ডেফিনিটলি তার কিছুটা ঘাটতি হবেই। দৌড়তে গেলে হাঁফিয়ে যাবে। দৌড়াতে গেলে হাঁপিয়ে যাবে। পারবে না মানে কষ্ট হবে অনেকটাই মানে কারণ লাংসের স্বাভাবিক সহজাত যে পরিমাণ সেটা ভলিউম সেটা নিতে সেটা পারছে তিনি না। পাবেন না, পারবেন না। সেটা একটা ঘটনা। সেটা বোন টিবির ক্ষেত্রেও তাই। হাড়ের কিছু, কিছু অংশ নষ্ট হয়ে যাচ্ছে। নিশ্চয়ই একই রকম সমস্যার সমাধান হবে। মানে যদিও আম বোন টিবির ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ওই আরকি একই ব্যাপার। গ্রানুলোমেটাস একটা লিশন তো তৈরি হয়। রিজেনারেশন অফ বোনস হবে না। হ্যাঁ, মানে হওয়ার হাড়টা কথা ক্ষয়ে নয়। যায় তো। হ্যাঁ, হয়ে যাবে। হ্যাঁ। সেটুকু হ্যাঁ। জায়গায় যতটুকু যা হবে আরকি। সেরে যাবার পর আর নতুন করে বোন রিজেনারেট করবে না। করার কথা নয়। কারণ সেই জায়গাটার মধ্যে স্কার টিস্যু তৈরি হয়। তাহলে সে বোন বলুন, চোখের টিবির ক্ষেত্রেও তাই। সব জায়গাতেই মোটামুটি সেরকম জিনিস হবে। গ্ল্যান্ডের ধরুন কোথাও একটা হয়েছে সেখানেও তাই। আচ্ছা, আচ্ছা এর মধ্যে একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে যে আপনি কোন অবস্থায় চিকিৎসা করছেন, সেইটা একটা ঘটনা। যদি খুব অ্যাডভান্সড হয়, আপনি যে কথাগুলো বলছিলেন, সেখানে যদি স্কার টিস্যু ডেভেলপ করে তাহলে কিছু করার নেই। কিন্তু মনে করেন ছোট অল্প অবস্থায় হয়েছে, তখন ধরুন ওষুধ-টষুধ দিয়ে ঠিকঠাক করে দেওয়া হলো। তাহলে অবশ্যই আগের অবস্থায় ফিরে যাবে। সেটা বেশ। সেটা সেটা একটা শরীর তো একটা ডায়নামিক আ উম মানে ব্যাপার। জীবিত, জীবিত ব্যাপার। হ্যাঁ, একটা জীবিত জীবিত ব্যাপার। স্তম্ভ। সে যদি সে সে যেখানে সম্ভব শরীর নিজেকে ঠিক করবে। কিন্তু যেখানে মনে করুন অনেকটা ড্যামেজ হয়ে গেছে বা বেশি একটা ড্যামেজ। স্কার ফর্ম হয়েছে, সেখানে কিছু করার নেই। সেটা শরীরের স্বাভাবিক নিজেকে ঠিকঠাক করে নেওয়ার ব্যাপার। হুম, আচ্ছা, সুন্দর। অরিন্দম দা, আরেকটা প্রশ্ন, এটা আমি হয়তো মিস করে যেতে পারি যে আগের দিন আপনারা আলোচনা করেছেন কিনা। সেটা হলো, যেটা আমি ওই অনেকটা একেবারে একটু গুগল ঘাঁটতে গিয়ে পেয়েছিলাম, যে সেটা হলো টিউবারকুলোসিস ইনফেকশন এবং ডিজিজ। আ এই দুটোর মধ্যে একটু তফাৎটা কি? আচ্ছা বা হ্যাঁ, আদৌ হ্যাঁ, না, ইনফেকশন আর ডিজিজ ওটা তফাৎ তো আছেই। তার কারণ হচ্ছে হুম, ইনফেকশন হচ্ছে ইনফেকশন। মানে ধরুন টিউবারকুলোসিস এর জার্ম শরীরের মধ্যে রয়েছে। আমি যেটা বলছিলাম লেটেন্ট টিউবারকুলোসিস বা ধরুন মানে যে যেটা সাময়িক। সাময়িক ইনফেকশনটা হয়েছে। হ্যাঁ, কেমন? কিন্তু তার ফলে যে অসুখের বহিঃপ্রকাশ সেইটা হয়নি। অর্থাৎ হ্যাঁ, কারোর মনে করুন লেটেন্ট টিউবারকুলোসিস আছে, তার কিন্তু টিউবারকুলোসিস ইনফেকশন আছে। আচ্ছা, আচ্ছা, কারোর যদি মনে করো লেটেন্ট ইনফেকশন আর অ্যাক্টিভ ইনফেকশন এর মাঝামাঝি যে স্টেজ, হ্যাঁ, যেখানে তার পুরোপুরি বহিঃপ্রকাশ হয়নি সবকিছুর কিন্তু আস্তে, আস্তে টিবির যে ব্যাসিলাই সেগুলো শরীরের মধ্যে বাড়ছে, তার এই সমস্ত সেটা আছে, সেটা ইনফেকশন। কিন্তু যে মুহূর্তে টিউবারকুলোসিস তার গ্রানুলোমা থেকে বেরিয়ে ধরো লাংসের মধ্যে লিম্ফ নোড গুলোকে আক্রমণ করছে, যে সময় দেখা যাচ্ছে যে তার শরীর থেকে
যেটা যোশিতে একটু আগে বলছিল যে শ্বাসের সঙ্গে রক্ত বেরোচ্ছে, থুতুর সঙ্গে রক্ত উঠে আসছে, রাত্রিবেলা ঘাম দিচ্ছে, ওজন কমে যাচ্ছে। এই জিনিসটা যখন হচ্ছে তখন তার কিন্তু টিউবারকুলোসিস অসুখটা হয়েছে। হুম, অর্থাৎ যার টিউবারকুলোসিস অসুখ আছে তার টিউবারকুলোসিস ইনফেকশনও আছে। কিন্তু হুম, যার টিউবারকুলোসিস ইনফেকশন আছে তার টিউবারকুলোসিস অসুখ যে থাকবেই তার কোনো মানে নেই। হুম। আচ্ছা, এটা হচ্ছে তফাৎ দুটোর মধ্যে। এবং এটা দীর্ঘ অনেক আচ্ছা, বছর ধরে চলে, ফলে মানুষ একদম। অভ্যস্ত হয়ে যায় যে হ্যাঁ, আমি একটু হ্যাঁ, হাঁপাই, আমার একটু জ্বর হয়, এরকম হয়। মানে ঠিক অভিজ্ঞতা কথা। থেকে বলছি আর কি। না, না, হ্যাঁ, এটা 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 একটা একজন, ভীষণ ইম্পোর্টেন্ট পয়েন্ট। আমি নিজেই জানতাম না আমি একটা টিবি পেশেন্ট। যখন হুম, আমার এগুলো হয়েছে হ্যাঁ, আমি সেটাই তো দৌড়াতে আলোচনা পারছি হলো না। এতক্ষণ। হ্যাঁ, দৌড়তে হুম, পারছি না। কিরকম না, হাঁপিয়ে যাচ্ছি দৌড়াতে গিয়ে। হুম, অর্থাৎ হুম, আমারও তার মানে লাংসের মধ্যে এটা হয়েছিল। হুম, কিন্তু পরবর্তীতে ধরা পড়ে শরীরের অন্য জায়গায় হুম, মিলিয়ারি অবস্থায়। নিশ্চয়ই। অর অর্জুন, হুম, আর কিছু হ্যাঁ। প্রশ্ন? আর প্রশ্ন বলতে একটা প্রশ্ন, সেটা কোনো মানে একটু আগে যেটা বললাম এটা একটা ক্লিনিক্যাল প্রশ্ন। কিন্তু আরেকটা হলো এই যে আমরা যেটা আলোচনা করলাম কুষ্ঠ, আ মানে যক্ষ্মা, তারপরে এইচআইভি, পরে পরে এইচআইভি, এগুলো নিয়ে যে একটা মানুষের মনে যে ভীতি বহু বছর ধরে, মানে শতাব্দী বছর ধরে, এইটা এবং মেডিকেল সায়েন্স এত উন্নত হবার পরেও, মানে ভারতবর্ষেও তো মেডিকেল সায়েন্স যথেষ্ট উন্নত, কারণ প্রতিবেশী দেশগুলো থেকে এখানে মানুষ চিকিৎসা করতে আসে। দক্ষিণ ভারতে, হুম, দিল্লিতে, অনেক সময় হুম, কলকাতায়। হুম, হুম। কিন্তু তা সত্ত্বেও এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটাকে আমাদের একটা কোথাও স্বাস্থ্যের সচেতনতার একটা ব্যর্থতা। এখন এখানে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে মেডিকেল কেয়ার, হুম, টেকনিক্যাল কেয়ার। তুমি যদি মেডিকেল টেকনিক্যাল কেয়ারের কথা বলো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে ভারতের যারা চিকিৎসক, যারা ডাক্তার, মেডিকেল যে সিস্টেম কেয়ার খুবই উন্নত। মানে একদম আম হুম, মানে at par with the best in the world আছে। বেস্ট ইন হ্যাঁ, দ্য ওয়ার্ল্ড। আমি বলবো হ্যাঁ। তাই। হ্যাঁ, এখন হ্যাঁ, মানে অবশ্যই। প্রতি প্রতি বাংলাদেশ এবং পাকিস্তান, আ আ পাকিস্তান সবসময় না হলেও বাংলা এবং পাকিস্তান থেকেও হয়েছে, মানে মিয়ানমার, শ্রীলঙ্কা থেকে অজস্র লোক এখানে চিকিৎসা করতে আসে। না, না যেটা সেটা ঠিক আছে। যেটা যেটা পাশ্চাত্যে অনেক খরচ সাপেক্ষ। হ্যাঁ, না ডেফিনিটলি হ্যাঁ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ভারতবর্ষের টেকনিক্যাল কেয়ার, মেডিকেল কেয়ার হুম, মানে ভীষণ প্রপার ভালো। অ্যালোপ্যাথিক হ্যাঁ, ভালো ডেফিনিটলি ভীষণ ভালো। ভালো। এই কারণে আমি বলছি যে পয়সাটাও বড় কথা নয়। বা মানুষকে তো হুম, ট্রাভেল করতে হচ্ছে। সেখানে গিয়ে থাকতে হচ্ছে। সেখানেও তো অনেক অ্যাডেড খরচ আছে। হুম, কথা হুম, হচ্ছে যে ভারতীয় ডাক্তাররা এত বেশি পেশেন্ট দেখেন যে বলে হ্যাঁ, হাত খুব পরিষ্কার, হাতটা খুব হুম, পরিষ্কার। হুম, একদম, হুম, একদম। এবং আমাদের অরিন্দমদা তো জানবেনই, আমাদের হেলথ ট্যুরিজম বলে কিন্তু একটা ব্যাপার আছে। হ্যাঁ, যদিও মানে আমি সেটা খুব একটা কলকাতাতেই, না জানি। হেলথ ট্যুরিজম না, ট্যুরিজম বলতে হুম, এইজন্য বলছি হুম, যে কলকাতায় বেশ মেডিকেল কিছু ট্যুরিজম। হ্যাঁ, মেডিকেল ট্যুরিজম যে মানে হ্যাঁ, সরি, মেডিকেল ট্যুরিজম যে এই আ মেডিকা বা অ্যাপোলো এগুলোতে চিকিৎসা করবার জন্য, মানে এখানে এসে ১ মাস থাকতে হবে। তার জন্য কোথায় ঘর ভাড়া, কি ফ্ল্যাট ভাড়া, হুম। এগুলো এটা নিয়ে বেশ কিছু হুম, অঞ্চলগুলোতে আরকি। এটা হুম। আগের প্রশ্নটার আর বাকি অংশটা যে হ্যাঁ, বাকি অংশটা টেকনিক্যাল পার্টটা ঠিক। সেটাই। হুম, হুম। টেকনিক্যাল ঠিক আছে। কেমন? সেটা তুমি দেখতে পাচ্ছ। হ্যাঁ, কিন্তু মানুষের চিকিৎসা সেটাই তো আর একমাত্র নয়। হ্যাঁ, মানুষের আরো অনেক ব্যাপার থাকে। তার মধ্যে সবথেকে বড় জিনিসটা হচ্ছে তার জনস্বাস্থ্য, তার সচেতনতা, শিক্ষা এবং অনেক ব্যাপার আছে যে জিনিসগুলো কিন্তু শুধুমাত্র টেকনিক্যাল এক্সেলেন্স দিয়ে সমাধান করা অসম্ভব। সম্ভব নয়। হুম। সেই জায়গাটা থেকে তুমি যদি দেখো, সেইখানে কিন্তু সামাজিক সচেতনতা, জনশিক্ষা, সার্বিক শিক্ষা এই জিনিসগুলোর একটা ভূমিকা আছে। কাজে তুমি যদি বলো কোথাও যদি ঘাটতি থাকে, সেই জায়গাগুলোতে কিন্তু সেই ঘাটতিটাকে পূর্ণ করতে হবে এবং সেটা কিভাবে করা সম্ভব, কিভাবে করতে হবে সেটা নিয়ে দীর্ঘ আ গবেষণা, হ্যাঁ, মানে পড়াশোনা এবং কাজকর্ম করার ব্যাপার আছে। যক্ষ্মা এবং এইডস এর ক্ষেত্রে দেখা গেছে যে একজন শ্রমিক, তাকে এবং তার পরিবারকে মানে সম্পূর্ণ পাড়া এবং সেই হুম, জেলা ছাড়তে বাধ্য করা হুম, হয়েছে, এবং হুম, সেটা নির্মমভাবে। হুম। এবং সেটাও স্থানীয় যারা প্রশাসক তারা কিছু করেনি বা করতে না, পারেনি। না, এটা না করেন। শুধু যক্ষ্মা আর এইচআইভির ক্ষেত্রে কেন? এই যে যখন নতুন করোনা হ্যাঁ, বাজারে এলো, হ্যাঁ, হুম, একদমই তাই, কারো বাড়িতে করোনা একদমই তাই। হলেই তাকে একেবারে পুলিশ ডেকে আনছে। হুম, অসুখ করলে পুলিশে খবর ডাক্তার দেওয়া ডাকবে। হচ্ছে। মানে আমার অসুখ আ করলে ডাক্তার আমার ডাকতে হবে। তা না করে পুলিশ ডাকা হচ্ছে। মানে সে একটা হ্যাঁ, মানে হ্যাঁ, ক্রিমিনাল। আমার কাকার ক্ষেত্রেই তো হলো একই পাড়ায়। আমার কাকার হয়ে উনি মেডিকা গেছেন। পাড়ার একজন এই লোকাল ক্লাবের কেউ জিজ্ঞেস করছে আমার বাবাকে যে, "আপনার ভাইকে দেখা যাচ্ছে না। বলুন উনি কোথায়? উনার কোভিড হয়েছে কিনা? নাহলে আমরা পুলিশে খবর দেব।"
হ্যাঁ, এই হ্যাঁ। এই এই যে ধরনের একটা অশিক্ষার ব্যাপার, হ্যাঁ, একটা অসচেতনতার ব্যাপার, এই হ্যাঁ। জিনিসগুলো তো মানে এবং তারা কিন্তু আমি যার কথা বলছি তারা কিন্তু অলমোস্ট প্রায় একটা এলিট বর্গের মধ্যে পড়ে। মানে এটা যদি আমি মনে করি এটা হ্যাঁ, মানে এরকম ধরনের। বর্গের কোনো হ্যাঁ, ব্যাপার নয়, এটা সর্বত্র। পাড়ায় সর্বত্র। ওখানে ওই প্রথম দিকে পাড়ায় ওই বাড়িতে কোভিড হয়েছে, আমার বাবা বা কাকা গিয়ে তাড়াতাড়ি থানায় খবর দিলেন। মানে থানায় তো চোর না ডাকাত এলে কিন্তু খবর দেয়। যোশিতাদি আরেকটা ঘটনাও হয়েছে। এখন যারা মানে একটা পরিবারেরও আমি জানি যারা ৫ জন কোভিড এর শিকার হয়েছে, তারা এখন বলছে পাড়ার লোকের থেকে পুলিশ আমাদের অনেক বেশি বন্ধু। হ্যাঁ, কারণ সেটা ঘটনাচক্রে পুলিশ হয়েছে। না, তারা বলছে পুলিশ যখন এলো, পুলিশ খুব যত্নভাবে জিনিসটাকে নিল এবং পুলিশ তাদের রেগুলার বাজার করে দিল। তাদের ফোন করে খোঁজ নিল। তারা বলছে পাড়ার লোকের থেকে এখন কোনো কিছু হলেই পুলিশকে খবর দেবো। হ্যাঁ, হ্যাঁ, মানে এই এরকম হয়ে এই গেছে। এই মানে এটা তো বুঝতে পারছি, কিন্তু ঘটনাটা যেটা সেটা হচ্ছে যে মানুষ এখন তো কোভিড অনেক বেড়ে গেছে। এখন তো ঘরে, ঘরে প্রায় সব বাড়িতেই না হলেও মোটামুটি পাড়ার মধ্যে কোভিড ওয়ালা কেস নেই এমন পাড়া নেই। হুম, কাজেই এখন আ মানুষ কিন্তু কোভিড নিয়ে অতটা সেই যে সাংঘাতিক একটা ভয়টা। ভয় বা বহু হ্যাঁ। যুগ আগে প্লেগ মহামারীর সময় যেটা হতো, সেই দৌড়চ্ছে, পালিয়ে যাচ্ছে, তাকে একঘরে করে দিচ্ছে, এটা কমে যেত। আমার মনে হয় সময়ের সঙ্গে, সঙ্গে এগুলো আস্তে, আস্তে সচেতনতা এবং আমার প্রোগ্রাম মনে যেটা হয় অরিন্দমদার মতো একজন মানে আমরা মানুষকে যখন মানে ডাক্তার, চিকিৎসক, বিজ্ঞানী এবং একজন মানুষকে যখন আমরা পেয়েছি, তখন আমরা এই স্বাস্থ্য সচেতনতার একটা অনুষ্ঠান করব। যেটা অনেকটাই হবে এই ইস্যুস গুলো আমরা অ্যাড্রেস করতে পারি। আ একটা মানে আপনি টিবি নিয়ে কি আরেকটা সেশন বলবেন? হুম, আমার মনে হয় আমাদের যা বলার ছিল বলা মোটামুটি তো হয়ে একটা গেছে। আলোচনা করা হয়ে গেছে। অনেকটাই হয়েছে। হ্যাঁ।